ওকে, আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলছি হচ্ছে রিকারশন। যদিও রিকারশন আসলে ডাটা স্ট্রাকচারের পার্ট না, কিন্তু এটা একটা স্ট্রং টুল, যেই টুলটা ইউজ করে আসলে অনেকগুলো ইন্টারেস্টিং প্রবলেম খুব ইফিশিয়েন্ট ওয়েতে, মানে ইফিশিয়েন্ট ইন এ সেন্স যে প্রবলেমটা রিকারশন ছাড়া সলভ করা হয়তো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যেত আমাদের জন্য, কিন্তু আমরা দেখব যে প্রবলেমটা আসলে যখন রিকারশন দিয়ে সলভ করি তখন অনেক বেশি ইজি হয়ে যায়, বা আমরা কয়েক লাইনস অফ কোড দিয়েই আসলে প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কোডিং পার্ট থেকে যাওয়ার আগে আমরা জাস্ট একটা বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে এই রিকারশন জিনিসটার ধারণা কিভাবে আসলো, বা আমরা কোথা থেকে এই জিনিসটার আইডিয়া পেলাম। তো রিকারশন জিনিসের ধারণা যেখান থেকে আসছে, বা আমরা যেখান থেকে এই জিনিসটাকে একটু রিলেট করতে পারি, এটা কাইন্ড অফ বলতে পারেন যে সাব প্রবলেম বা সিমিলার কাইন্ড অফ প্রবলেম সলভ করার মাধ্যমে। ওকে, মানে ইনিশিয়ালি আমার কথাটা হয়তো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। আমি জাস্ট একটা সিনারিও হয়তো বলি, হ্যাঁ, যে লেটস সে আমরা একটা, এই যে হ্যারি পটারের যে ইভেন্ট হলো আমাদের ইউনিভার্সিটিতে, সেখানে হয়তো আমাদের একটা খুব পপুলার স্টল বসেছিল যেখানে হয়তো ম্যাজিক দেখাচ্ছিল বা কিছু একটা। ওকে, লেটস এটা হচ্ছে আমাদের সেই ম্যাজিক স্টল। এখন আমরা তাহলে কি, যেহেতু এই স্টলটা অনেক পপুলার, ফলে হয় দেখা গেছে যে একটা অনেকগুলো স্টুডেন্টস এর একটা লম্বা লাইন লেগে গেছে। ওকে, তাহলে লেটস সে ধরি এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট। এখন আপনিও চান যে এই ম্যাজিক স্টল থেকে কিছু একটা ম্যাজিক টুল বা ম্যাজিক বক্স কিনবেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে অনেকগুলো স্টুডেন্ট। ওকে, তো এখন আপনার আপনার হয়তো বাসায় যাওয়ার জন্য একটা তাড়া আছে। ওকে, তাহলে এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আইদার আপনি কি এই ম্যাজিক স্টলে ম্যাজিক বক্স কেনার জন্য ওয়েট করবেন, নাকি চলে যাবেন। কারণ হয়তো দেখা যাবে যে ওয়েট করতে করতে আপনার হয়তো ভার্সিটি বাসই মিস হয়ে যাবে, তখন হয়তো বাসায় যেতে অনেক প্যারা হয়ে যাবে। ওকে, তো এই ডিসিশনটা নেওয়ার আগে আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করতে হবে না, যে আচ্ছা আমার সামনে কতজন স্টুডেন্ট দাঁড়ায় আছে। যদি এরকম হয় যে আচ্ছা আমার সামনে মাত্র 10-15 জন স্টুডেন্ট দাঁড়ায় আছে, তাহলে হয়তো আপনি একটা গ্যাম্বল করতেই পারেন যে আচ্ছা আমি একটু রিস্ক নিয়ে দেখি, হয়তো এটা খুব বেশি সময় লাগবে না, আমি এই পুরা সময়ের আগেই ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো। ওকে, কিন্তু যদি দেখলেন যে না, আপনার সামনে আরো বেশি 20 থেকে 30 জন স্টুডেন্টের মতো দাঁড়ায় আছে, তখন তো আসলে জিনিসটা ফিজিবল হবে না, তখন হয়তো আপনাকে এই স্টলে যাওয়ার আশা ছেড়ে দিয়ে বাসের ওখানেই চলে যেতে হবে। ওকে, এখন প্রবলেম যেটা, উম, কি হলো, আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান তো দেখি শেয়ারটা অফ হয়ে গেল কেন। ও আচ্ছা, বুঝতে পারছি, একটু 1 মিনিট ওয়েট করেন, হ্যাঁ, আমার একটা কল আসছে মনে হয়।
ওকে, সরি, একটু ইন্টারাপশন ছিল, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম যে আমরা আসলে ডিসিশন নিতে চাচ্ছি যে আমি কি থাকবো নাকি চলে যাব। ওকে, কিন্তু প্রবলেমটা হলো যে আমার সামনে কতজন আছে এই জিনিসটা খুঁজতে গেলে আমাকে তো অ্যাকচুয়ালি চেক করে বা কাউন্ট করে দেখতে হবে যে আমার সামনে কতজন আছে। ওকে, কিন্তু আমি যদি কাউন্ট করতে গিয়ে এখান থেকে চলে যাই, তখন তো কি হবে, পিছনের যারা আছে তারা তো আর আমার জন্য জায়গাটা রাখবে না, তাই না? এই জায়গাটা হয়তো ফিল আপ হয়ে যাবে। তাই আমি কাউন্ট করে এসে যখন আবার এখানে আসবো তখন হয়তো আমাকে আবার উল্টা সবার লাইনের শেষে গিয়ে দাঁড়াতে হবে। ওকে, তো আমার যেই যার কারণে আমার পুরো জিনিসটা কাউন্ট করা, সেটা উল্টা আমার লাভের চেয়ে লসই বেশি হবে। বুঝতে পারছি আমাদের প্রবলেমটা কোথায়। জি স্যার। ওকে, তো এখন তাহলে আমরা কি করতে চাই যে না, আমরা এইভাবে কাউন্ট করতে চাই না, আমরা চাই আমরা এখানে বসেই আছি, এই বসেই থেকেই কাউন্ট করতে পারি কিনা। ওকে, সেটা একটা সহজ উপায় কি হতে পারে, আমি হয়তো আমার সামনের জনকে বললাম যে ভাই আপনি কত নাম্বার সিরিয়াল, বা আপনার সামনে কতজন আছে। ওকে, সে যদি আমাকে বলে 10, তাহলে আমি হচ্ছে 11 নাম্বার সিরিয়ালের ব্যক্তি, তাই না? এখন এই লোক তো আবার সেম, এর জন্য প্রবলেমটা সেম, এ তো আর এখানে গিয়ে কাউন্ট করতে পারবে না। ওকে, কিন্তু এর জন্য সলিউশনটা ইজি না, এ আসলে কি করবে, তার সামনের জনকে বলবে যে ভাই আপনি কত নাম্বার সিরিয়াল, সে তার সামনের জনকে বলবে, সে তার সামনের জনকে বলবে, সে তার সামনের জনকে বলবে। এভাবে সামনের জনকে আক্স করতে করতে যখন ফার্স্ট পার্সনকে আমরা আক্স করব, একে তো আর কাউকে জিজ্ঞাসা করতে হচ্ছে না, তাই না? কারণ ও দেখতেই পাচ্ছে ওর সামনে স্টল। ওকে, সে তখন আমাদের এই অ্যান্সারটা রিটার্ন করতে পারবে যে আচ্ছা আমি হচ্ছে 1তম সিরিয়াল বা ফার্স্ট। ওকে, তাহলে ওর অ্যান্সারের সঙ্গে এ জাস্ট নিজের সিরিয়ালটাকে অ্যাড করে বলবে আচ্ছা আমি হচ্ছে সেকেন্ড সিরিয়াল। ওকে, এই অ্যান্সারটা চলে যাবে এর কাছে, এ তখন বলবে আচ্ছা আমি তাহলে থার্ড, এ বলবে আমি ফোর্থ, এ বলবে আমি ফিফথ, এ বলবে আমি সিক্সথ, এ বলবে আমি সেভেন্থ, এ বলবে আমি এইট। তখন এ যখন এইট বলবে তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা আমি তাহলে নাইন্থ সিরিয়ালে আছি, তাহলে হয়তো আমি একটু ওয়েট করতে পারি, তাহলে আমি হয়তো এই স্টলের কাছে সময় মতো পৌঁছাতে পারবো। বুঝতে পারছি, এই কাজটা আমরা অনেক সময়ই করি না আমাদের রিয়েল লাইফে অনেক ছোটখাটো প্রবলেমে, যে একটা কাজ, লেটস সে এরকম যে উম, আচ্ছা আপনাদের বাসায় ধরি, লেটস সে আপনারা হচ্ছেন 4-5 ভাই বোন। তো আপনার মা আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনার বড় ভাই আজকে রাতে ভাত খাবে কিনা। ওকে, তো আপনি তখন হয়তো আপনার বড় ভাইকে এইভাবে লিখি, তাহলে মাদার বলেছে। ওকে, আপনার বড়, আপনি হয়তো আপনার বড় ভাইকে ডিরেক্ট কোশ্চেন না করে কি করলেন, আপনার যে ইমিডিয়েট ছোটটা আছে তাকে বললেন এই বড় ভাইকে গিয়ে জিজ্ঞেস করে হয়তো সে ভাত খাবে কিনা। তারপরে সে হয়তো তার ইমিডিয়েট ছোটটাকে গিয়ে বলল, তারপরে এই ছোটটা গিয়ে আবার বড় ভাইকে গিয়ে জিজ্ঞেস করলো। ওকে, তারপরে বড় ভাই একটা হয়তো অ্যান্সার দিল যে ভাত খাবো বা খাবো না। ওকে, সেই অ্যান্সারটাই আবার তখন কি ডিরেক্ট আপনাকে তো ব্যাক করবে না, কারণ ও তো জানেই না এই কোশ্চেনটা আপনি করেছেন। ও ভাববে কি যে ওর ইমিডিয়েট বড় ভাই ওকে কোশ্চেনটা করেছিল, ও তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা ওকে ফেরত দিবে। সে তার ইমিডিয়েট বড় ভাইকে ফেরত দিবে, সেই ইমিডিয়েট বড় ভাই আপনাকে অ্যান্সারটা ফেরত দিবে। আপনি তখন এই অ্যান্সারটার উপর বেস করে আপনার মাকে বলবেন যে আচ্ছা হ্যাঁ ও ভাত খাবে, বা আপনার বড় ভাই ভাত খাবে নাকি খাবে না। তাই না? এরকম তো অনেক, মানে এটা যদি এক্সাম্পলটা খুব সিলি বা খুব ইয়ে হয়ে গেল, কিন্তু আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমরা রিয়েল লাইফে কিন্তু এমন অনেক কিছুই করি, তাই না? জি হ্যালো, স্যার। ওকে, তাহলে এই যে এই কাজগুলো করি, এই কাজগুলোতে একটা জিনিস কমন না, সেটা হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি সেম প্রবলেমই সলভ করছি বা সেম কাজই করছি। যে আমি যদি এই আগের এক্সাম্পলটাতে ফেরত যাই, তাহলে এই লোকটার জন্য আমার যেটা প্রবলেম ছিল, এই লোকটার জন্য আমার প্রবলেম কি ছিল, ওর পজিশনটা বের করতে হবে। ওকে, এই লোকটার জন্য প্রবলেমটা সেম, এই লোকটার জন্য প্রবলেমটা সেম, কিন্তু একটা জায়গায় ডিফারেন্স, সেটা কি, যে প্রবলেমের ডিফিকাল্টিস বলতে পারেন বা প্রবলেমের সাইজ আসলে আস্তে আস্তে
কমে যাচ্ছিল, তাই না? কারণ একে নাইন্থ পজিশনে যে আছে তাকে সামনের 8 জনকে ডিঙ্গিয়ে খুঁজে বের করতে হতো যে আচ্ছা ওর পজিশন নাইন্থ। এইট পজিশনে যে আছে তার সামনের 7 জনকে, সেভেন পজিশনে যে আছে তার সামনের 6 জনকে। এই জন্যই কিন্তু আলটিমেটলি প্রবলেমটা সলিউশনের দিকে চলে যাচ্ছিল, যে আমি এভাবে সিক্সথ, ফিফথ, ফোর্থ করতে করতে যখন ফার্স্টের জনের কাছে চলে এসেছি, তখন তো আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না। ওকে। তার মানে এটা হচ্ছে জিনিসটা কিন্তু এইরকমই, যে আপনি এমন জনকে বলবেন বা এমন ভাবে জিনিসটাকে ছোট করার বা প্রবলেমটা সাব প্রবলেমে ক্রিয়েট করবেন যেন আলটিমেটলি প্রবলেমটা একটা সলিউশনের দিকে পৌঁছানোর চেষ্টা করে। ওকে। যদি এই যে আমি সামনের জনকে জিজ্ঞেস না করে পিছনের যদি 1 লক্ষ মানুষকেও জিজ্ঞেস করতাম যে ভাই আমার পজিশন কত, আলটিমেটলি প্রবলেমটা কিন্তু সলিউশন আসতো না, কারণ আমি তো যাচ্ছি একটা রং ডিরেকশনে, আমার সলিউশনটা তো আছে এই ডিরেকশনে। বুঝতে পারছি? আচ্ছা, এখন তাহলে আমাদের কোশ্চেন বা আমরা একটু ফর্মাল ডেফিনেশনে যাই, তাহলে রিকারশন জিনিসটা আসলে কি? রিকারশন জিনিসটা হচ্ছে এমন একটা প্রসেস যেই প্রসেসে আমরা কি বলা যায়, এই সেম টাইপের প্রবলেম বা আমরাকে বলি হচ্ছে সাব প্রবলেম সলভ করার চেষ্টা করি। ওকে। আচ্ছা, এখন কিভাবে এই কাজটা করি? এই কাজটা করি হচ্ছে আমরা একটা ফাংশনের মতো ক্রিয়েট করি। তাহলে আচ্ছা, না আমি আগে রিকারশনের ইয়েগুলো বলি, হ্যাঁ। Okay? তাহলে আমরা বললি বা এক ফর্মাল ডেফিনেশন হচ্ছে রিকারশন ইজ এ ফাংশন দ্যাট কলস ইটসেলফ। হুম। বা ফর্মাল ডেফিনেশনে হচ্ছে আমরা রিকারশন হচ্ছে এমন এক টাইপের ফাংশন যেই ফাংশনটা আসলে নিজেই নিজেকে কল করে। হ্যাঁ। এখন কিভাবে করে বা কি হয় সেটা আমরা একটু পরে দেখবো, আপাতত এই লাইনটুকু না বুঝলেও চলবে। কিন্তু আমরা একটু প্রবলেমটাকে যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে কি হয়, একটা রিকারশনে বেসিক্যালি দুইটা পার্ট থাকে। হ্যাঁ, আমরা এটার সঙ্গে একটু পরে রিলেট করার চেষ্টা করব। তাহলে রিকারশনের পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই যে কল দেওয়ার পার্টটা, দ্যাট ইজ রিকারসিভ কল। আর একটাকে আমরা বলি হচ্ছে বেস কেস। হ্যাঁ। রিকারসিভ কলটা আমরা লিখি হচ্ছে ইউজুয়ালি শেষে, আর শুরুতে আমরা লিখি হচ্ছে বেস কেস। ওকে। এখন বেস কেস জিনিসটা আসলে কি? বেস কেস হচ্ছে যেই ইনপুটের জন্য আমার ফাংশনের অ্যান্সার বা ভ্যালুটা বা আউটপুটটা কিরকম হবে সেটা আমার জানা, সেটাকে আমরা বলি হচ্ছে বেস কেস। যেমন ইন দ্যাট কেস, এই যে এই লোকটাকে জিজ্ঞেস করলে এর আউটপুট কি হবে, এই লোকটা কততম পজিশনে আছে সেটা খুঁজে বের করতে কি ওকে আর কারো হেল্প দরকার হয়? ও সাথে সাথেই অ্যান্সার বলে দিতে পারে না যে আমি আমার পজিশন 1। বা সেকেন্ড এক্সাম্পলটাতে যখন আপনি আপনার ভাইকে, বড় ভাইকে জিজ্ঞেস করবেন যে ও ভাত খাবে কি না, তখন কি ওকে কাউকে জিজ্ঞেস করতে হয়? ও তো নিজেই ডিসিশনটা নিবে, তাই না? তাহলে এইখানে ওর বড় ভাই যেই রিপ্লাইটা দিবে সেটাকে আমরা বলতে পারি বেস কেস। এইখানে আমার এই সবার প্রথম মানুষটা যেই রিপ্লাইটা দিবে সেটাকে আমরা বলতে পারি বেস কেস। ওকে। তাহলে বেস কেসের ডেফিনেশন হচ্ছে যে আহ, যেই ফাংশনে যেই ইনপুটটার জন্য আমার আর কোনো ক্যালকুলেশন প্রয়োজন হয় না, আমি ডিরেক্ট অ্যান্সারটা বলে দিতে পারি। ওকে। তার মানে যেখানে আমার আউটপুটটা নোন, আউটপুট বা অ্যান্সার। ওকে। আর রিকার্সিভ পার্টটুকু হচ্ছে ওই যে নিজের অ্যান্সার, মানে যেখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি অ্যান্সারটুকু জানি না, আমি কি করব,
সিমিলার কাইন্ড অফ প্রবলেম আরেকজনকে ধরাই দিয়ে বলবো যে আচ্ছা তুমি আমাকে এই প্রবলেমটা সলভ করে দাও, সেটার উপর বেস করে আমি আমার সলিউশনটা জেনারেট করব। কিরকম, এই এক্সাম্পলে যদি দেখি, যেমন দেখেন, আমি অ্যাকচুয়ালি জানি না যে আমার পজিশন কত। ওকে, আমি তখন কি করলাম, একটা বুদ্ধি খাটালাম, আমি আমার সামনের জনকে বললাম যে বলো তো তোমার পজিশন কত। তাহলে দেখেন প্রবলেমটা কিন্তু সেমই না, এখানেও আমার একটা মানুষকে তার পজিশন বের করতে হচ্ছে, এখানেও একটা মানুষকে তার পজিশন বের করতে হচ্ছে। ওকে, তাহলে যেহেতু সেম টাইপের প্রবলেম, এই পার্টটুকুকে আমরা বলি হচ্ছে রিকার্সিভ কল। ওকে, দ্যাট ইজ আমি আমার প্রবলেমটা ছোট করে ফেলছি। একটা তো হচ্ছে ছোট করতে হবে, না হলে তো আমি আলটিমেটলি গোল পজিশনে যেতে পারবো না বা বেস কেসে যেতে পারবো না। ওকে, তো এই যে ছোট করে আমি যে আবার সিমিলার কাইন্ড অফ একটা প্রবলেম তৈরি করে সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি, সেই ছোট প্রবলেমটাকে আমরা বা ছোট, হ্যাঁ ছোট প্রবলেমটাকে আমরা বলছি হচ্ছে রিকার্সিভ কল। বুঝেছি কি? জি স্যার। দ্যাট ইজ আমরা ওই সেম ফাংশনটাকেই কল করব, বাট এই সময়ে এই টাইমে কি হবে, দ্য প্রবলেম বা সাব প্রবলেমটা হয়ে যাবে আগের তুলনায় ছোট। ওকে, উইথ স্মলার ডিফিকাল্টিস বলতে পারেন, স্মলার ইনপুট বলতে পারেন, বা স্মলার সাইজ বলতে পারেন। ওকে, স্মলার ইনপুট বা সাইজ বা ডিফিকাল্টি। ওকে, আচ্ছা, এই জিনিসটার আমরা আরেকটা সিমিলার ভার্সন দেখার তাহলে চেষ্টা করি। হুম, দেখেন, লেটস সে আমরা একটা অ্যারের এলিমেন্টগুলোর যোগফল বের করতে চাই। ওকে, লেটস এখানে আছে 7, 20, 10, 3, 9, 13। ওকে, আচ্ছা কোন দিক থেকে বের করতে চান, লেফট থেকে রাইটে যাইতে চান নাকি রাইট থেকে লেফটে? আচ্ছা, যেই দিক থেকেই বের করি জিনিসটা আসলে ম্যাটার করে না। ওকে, তাহলে দেখেন তো আমরা কি করতে পারি, এই অ্যারের এলিমেন্টগুলোর যদি যোগফল বের করতে চাই, একটা সহজ উপায় তো আমরা অলরেডি জানি, লুপ চালায় প্রবলেমটাকে সলভ করতে পারি। যে আমি একটা টোটাল বা সাম বলে ভ্যারিয়েবল নিব, আর অ্যারেটাকে একটা লুপ চালাবো আই এর ইন্ডেক্স ধরে ধরে। ওকে, এবং তারপরে বলবো যে আচ্ছা 0তম ইন্ডেক্সে আছে 7, তাহলে টোটালের সঙ্গে 7 যোগ করো, তারপরে 20 যোগ করো, তারপরে 10 যোগ করে, এভাবে আমি সিকোয়েন্সিয়ালি ভ্যালুগুলোকে যোগ করে বের করে ফেলতে পারি। ওকে, কিন্তু এটাকে যদি আমি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, ওকে, দেখেন ইনিশিয়ালি এইভাবে চিন্তা করাটা একটু ইললজিক্যাল মনে হতে পারে, বা একটু মনে হতে পারে যে মানে কনভেনশনাল না, বা এভাবে কেন আমরা করছি। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা ইনিশিয়াল প্রবলেম দেখছি, এই জন্য সহজ জিনিস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। কিন্তু যখন আরেকটু ডিফিকাল্ট প্রবলেমে যাবেন তখন দেখবেন যে আসলে লুপ বা অন্য কোনো ওয়েতে ওই প্রবলেমটা সলভ করতে গেলে যত কমপ্লিকেটেড হতো, আমরা রিকার্সিভ ওয়েতে সলভ করতে গেলে তার চেয়ে অনেক সহজে করতে পারি। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি ডিফারেন্ট ওয়েতে প্রবলেমটা চিন্তা করার কথা বলছি। দ্যাট ইজ আমরা প্রবলেমটাকে এইভাবে বলতে পারি না যে এখানে আমাকে বলেছে 6 লেন্থের একটা অ্যারের এলিমেন্টগুলোর যোগফল বের করতে। ওকে, তাহলে আমি যদি এখান থেকে জাস্ট ফার্স্ট এলিমেন্টটার ভ্যালুটা আলাদা করে রাখি 7। ওকে, এবং আরেকজনকে যদি এই পুরা অ্যারেটা পাঠিয়ে দিই এবং বলি যে তুমি এই 5 লেন্থের অ্যারের এলিমেন্টগুলোর যোগফল আমাকে বলে দাও, যেখানে থাকবে 20, 10, 3, 9, 13। ওকে, তাহলে আমার জন্য কাজটা সহজ হয়ে গেল না? আমাকে তখন কি করতে হবে, ওই আরেকজন আমাকে যে 5 লেন্থের অ্যারের এলিমেন্টগুলোর যোগফল রিটার্ন করবে, সেটাকে আমি জাস্ট তার সঙ্গে এই 7, কারণ আমি জানি আমার কাছে শুধু 7ই আছে, এই 7কে যোগ করে দিব। তাহলে যেটা পাবো সেটাই বেসিক্যালি 6 লেন্থের এলিমেন্টগুলোর যোগফল। ওকে, বুঝতে পারছি কি?
এখন যাকে আমি এই 5 লেন্থের এলিমেন্ট পাঠিয়েছি বা অ্যারে পাঠিয়েছি, সেও তো চালাক। সে কি বলবে? সেও ওখান থেকে প্রথম এলিমেন্টটাকে বাদ দিয়ে দিবে বা আলাদা করে নিবে। যে আচ্ছা, এ বলবে যে আচ্ছা আমি 20-কে আলাদা করলাম। তাহলে ওর কাছে এখন প্রবলেমটা ছোট হয়ে গেল না? ওকে এখন করতে হবে কি, 4 লেন্থের অ্যারের এলিমেন্টগুলোর যোগফল বের করতে হবে। এইটা হচ্ছে ও আরেকজনকে বলবে যে আচ্ছা তুমি আমাকে, তোমাকে আমি একটা 4 লেন্থের অ্যারে দিয়ে দিচ্ছি, 10, 3, 9, 13, তুমি আমাকে এই 4 লেন্থের অ্যারের যোগফল বলে দাও। ওকে। এখন এও সেম। এও কি করবে, এখান থেকে প্রথম এলিমেন্টটাকে আলাদা করবে। আলাদা করে বলবে যে আচ্ছা তুমি আমাকে হচ্ছে এখন এই 3 লেন্থের অ্যারের এলিমেন্টগুলোর যোগফল বলে দাও। ওকে। তারপরে ও যে এই প্রবলেমটা যাকে দিবে ও সেম। ও করবে কি, এখান থেকে 3-কে আলাদা করে নিবে, নিয়ে আরেকজনকে বলবে তুমি এই 2 লেন্থের অ্যারের এলিমেন্টের যোগফল বলে দাও। ওকে। ফাইনালি এও সেম, হচ্ছে 9টাকে আলাদা করে আরেকজনকে বলবে যে তুমি আমাকে এই 1 লেন্থের অ্যারের যোগফলটা বের করে দাও। ওকে। এখন এই যার কাছে 1 লেন্থ আসছে, তার জন্য তো কাজটা সহজ। ও ভাববে এই 1 লেন্থের একটা অ্যারের যোগফল আমাকে দিতে বলছে, এটা তো ইজি, তাই না? কারণ এখানে তো আর কোনো এলিমেন্ট নাই, একটাই এলিমেন্ট। তাহলে ও বলবে আচ্ছা এটা তো হচ্ছে আমার 13, কারণ তোমার কাছে এলিমেন্টই আছে একটা। ওকে। কিন্তু দেখেন এই ছোট্ট বা এই যে আমরা যে এই অংশে গিয়ে থেমে গেলাম, কেন থামলাম? কারণ আমরা জানি এখানে আসলে আমাদের সলিউশনটা জানা, কারণ এলিমেন্টই আছে একটা, যোগ করার কোনো প্রশ্নই আসে না। তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে বেস কেস। ওকে। এবং এখন কি হবে বলেন তো? এই ইনফরমেশন গুলো আস্তে 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 উপরের দিকে ওঠার চেষ্টা করবে না? এ বলবে আচ্ছা আমার 13 ছিল, আর আমি তো আলাদা করে রেখেছিলাম 9, তাহলে 13 আর 9 দুইটা মিলে হবে হচ্ছে 22। ওকে। এ তখন বলবে এই যে, বা এই 22 এ হচ্ছে এখানে পাঠাবে। এ তখন বলবে ও আচ্ছা দুইটা এলিমেন্টের যোগফল 22, আমার কাছে তো ছিল 3, তাহলে 22 আর 3 বেসিক্যালি হচ্ছে 25। এই 25টা পাঠাবে এইখানে, বা একে যে বলেছিল। 25 যখন পাবে এ বলবে ও আচ্ছা 25, আর আমার কাছে তো ছিল 10, তাহলে এলিমেন্ট গুলোর যোগফল হচ্ছে 35। ওকে। এই 35টা এ তখন একে পাঠিয়ে দিবে। এ বলবে হ্যাঁ 35, আচ্ছা আমার কাছে তো ছিল 20, তাহলে 35 আর 20, 55। এই 55টা এখানে পাঠাবে। এ বলবে ও আচ্ছা 55, আমার কাছে তো ছিল 7, তাহলে 55 আর 7, 62। ওকে। তাহলে ওভারঅল আমার অ্যান্সার হচ্ছে 62। বুঝতে পেরেছি? হ্যালো। Yes, sir. জি স্যার। ওকে। ঠিক আছে। এখন তাহলে আমরা, আচ্ছা কি করতে পারি এখন? হুম, ঠিক আছে, এখন তাহলে আমরা একটু কোডিং এই যাই। হ্যাঁ, আপনি দেখবেন যে যখন এই যে আমি এত কাহিনী করে এত কিছু করলাম বললাম না, কিন্তু এটা যখন অ্যাকচুয়ালি আপনি কোডে ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন বেসিক্যালি জিনিসটা খুব সহজ। একটা রিকারসিভ ফাংশনের আমি যদি স্কেলেটন বা স্ট্রাকচারটা গ্রসলি বলি, এটা তো ইনিশিয়ালি জানি। জাভা বা পাইথনের ক্ষেত্রে আপনাকে জাস্ট ফাংশনটার নাম লিখতে হবে, জাভা হলে আউটপুট কি টাইপের সেটা বলে দিতে হবে, আর পাইথন হলে তো কিছু বলতেই হবে না। ওকে। তাহলে এখানে আমার হবে ফাংশন নেম, এরপরে আমি ইনপুট হিসাবে কি নিতে চাই বা ইনপুট প্যারামিটার। ওকে। এরপরে একটা রিকারসিভ ফাংশনে বেসিক্যালি দুইটা পার্ট থাকে, যে একটু আগে আমরা দেখেছিলাম যে ফার্স্ট পোর্শন টুকুতে আমরা লিখবো হচ্ছে বেস কেস, স্যার ইনপুট কি লিখলেন এটা? প্যারামিটার। আচ্ছা প্যারামিটারটা আচ্ছা। প্যারা লিখেছি, প্যারাম। বেস কেস, বেস কেস মানে আমরা বলবো যে কোন ইনপুটটার জন্য আমার আসলে আউটপুটটা জানা, সেটা আমরা হচ্ছে এখানে লিখে দিব। ওকে। আর সেকেন্ড পার্টটুকু হচ্ছে আমাদের রিকারসিভ কল, বা এই স্মলার সাব প্রবলেম বলতে পারেন।
রিকার্সিভ কল উইথ স্মলার সাব প্রবলেম। সাব প্রবলেম। ওকে, যেমন দেখেন উপরের প্রবলেমটাকেই যদি আমি সলভ করতে যাই, আমি জাস্ট স্কেলেটনটা দেখাচ্ছি। হুম, তাহলে লেটস সে আমি আচ্ছা, আমি এখানে জাস্ট সুডো কোডটা লিখি, তারপর আমি জাভা পাইথন দুইটাতেই দেখাবো, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে লেটস সে আমি লিখলাম হচ্ছে আমার ফাংশনের নাম হচ্ছে ক্যালকুলেট সাম। ক্যালকুলেট সাম। হুম, এখন এইখানে আমাদের ফাংশনের ডেফিনেশনটা তাহলে কি হবে বলেন তো? এই ফাংশনটা বেসিক্যালি কি করে, একটা অ্যারে বা লিস্ট ইনপুট হিসাবে নেয়। ওকে, তারপরে কি করে ওই লিস্টের এলিমেন্টগুলোর যোগফল আউটপুট হিসাবে দেয়, তাই না? এটাই তো আমরা তৈরি করতে চাচ্ছি। হ্যালো, এই একটু রেসপন্স করেন, হ্যাঁ? বেশিক্ষণ রাখবো না, কিন্তু একটু একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের মেইন উদ্দেশ্য তাহলে কি, একটা অ্যারে ইনপুট হিসাবে নিব, সেটাকে আমরা অ্যারের এলিমেন্টগুলোর যোগফল আউটপুট হিসাবে বের করব। ওকে, তো আমরা চাই কি, বা আমরা একটু আমাদের সুবিধার জন্য এটার সঙ্গে আরেকটু লেস লাগিয়ে দিলাম। হুম, যে আমরা বলছি এই অ্যারে তো ইনপুট হিসাবে নিবেই, সাথে সাথে নিবে হচ্ছে ইন্ডেক্স নাম্বার একটা। ওকে, কেন? এ আসলে কি করবে, ওই ইন্ডেক্স নাম্বারটা থেকে যত দূর পর্যন্ত রাইটে যাওয়া যায় ওই এলিমেন্টগুলোর যোগফল বের করে দিবে। ওকে, মানে কিভাবে বুঝাই, যে যেমন আমরা যদি এই পুরা অ্যারের এলিমেন্টগুলোর যোগফল চাই, তাহলে আমরা এই অ্যারেটা তো পাঠাবোই, তার সঙ্গে বলে দিব যে আচ্ছা কোথা থেকে কোথায়, মানে শুরুর ইন্ডেক্সটা কত সেটা। ওকে, তাহলে আমাদের শুরুর ইন্ডেক্স কত, 0 না? তাহলে আমরা যদি এখানে অ্যারে এবং 0 দিয়ে দিই, তাহলে বেসিক্যালি এই পুরা অ্যারেটার 0তম ইন্ডেক্স থেকে লাস্ট পর্যন্ত এলিমেন্টগুলোর যোগফল বলে দিবে। ওকে, এখন এটাতে যদি 0 না দিয়ে আমি লেটস সে 3 দিয়ে দেই, তাহলে কি করবে, এই অ্যারের 3তম ইন্ডেক্স, 0 1 2 3 4 5, তাহলে যে 3তম ইন্ডেক্স থেকে লাস্ট পর্যন্ত এলিমেন্টগুলোর যোগফল বলে দিবে। বুঝতে পারছি? ডেফিনেশনটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, স্যার এটা আরেকবার একটু বলবেন, বুঝি নাই। আচ্ছা, আমরা বলছি যে আমরা একটু অ্যারে, সরি, ফাংশনের ডেফিনেশনটা চেঞ্জ করেছি। ওকে, এই ফাংশনটা এখন ইনপুট হিসাবে দুইটা প্যারামিটার নেয়। একটা তো হচ্ছে অ্যারে, যেই অ্যারেটার উপর আমরা কাজ করব, আরেকটা হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার। ওকে, এবং এই আউটপুট হিসাবে কি দেয়, এই যেই ইন্ডেক্স নাম্বারটা আমি ইনপুট হিসাবে দিয়েছি অততম ইন্ডেক্স থেকে শেষ পর্যন্ত, অততম ইন্ডেক্সের এলিমেন্ট থেকে শেষ ইন্ডেক্সের এলিমেন্ট পর্যন্ত ভ্যালুগুলোর যোগফল এ আমাকে রিটার্ন করে। বুঝেছি? মানে স্যার ইনপুট যদি আমি মানে হুম, বলেন কত দিতে চান? স্যার ইন্ডেক্স 3 যদি দেই তাহলে? 3 যদি দেই, তাহলে অ্যারের 3তম ইন্ডেক্স কত, এটা না? হ্যাঁ, ওই যে 3। হ্যাঁ, তাহলে এখান থেকে শেষ পর্যন্ত এলিমেন্টগুলোর যোগফল আমাকে দিবে, এইটা আমরা মানে 3 চাচ্ছি। থেকে 13 পর্যন্ত? হ্যাঁ, 3 থেকে 13 পর্যন্ত। ওকে, আচ্ছা আচ্ছা। আমি যদি 3 না দিয়ে 2 দেই, তাহলে 2তম ইন্ডেক্স মানে কত, 10। তাহলে এই 10 থেকে 13 পর্যন্ত এলিমেন্টগুলোর যোগফল আমাকে দিয়ে দিবে। বুঝতে পেরেছি? তাহলে জি আমি স্যার। যদি পুরা অ্যারের যোগফলটা চাই, তাহলে ইনিশিয়ালি এই ইন্ডেক্স নাম্বার কত দিব বলেন তো? 0। 0। ওকে, আচ্ছা, তাহলে ডেফিনেশনটা আমরা এখানে কেন এরকম রাখলাম, কারণ ওই যে আমাদের তখন কল করার সময় সুবিধা হবে, যে আমি কি পুরাটা চাই, পুরাটা যখন বের করতে যাব তখন ওই ছোট ভাইকে বলবো না যে তুমি বাকি 5টা এলিমেন্ট বা বাকি অংশ অ্যারেটার যোগফল বের করো, তারপরে এই 4টা এলিমেন্টের অ্যারেটার যোগফল বের করো।
তাহলে বেসিক্যালি আমি তখন কি করে দিব, ওই ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দিলেই তো আমার সাইজটা ছোট হয়ে যাচ্ছে অ্যারের। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন তাহলে আমরা এই ফাংশনটা ডিজাইন করি। ফার্স্ট কেস হচ্ছে আমার বেস কেস, তাই না? হ্যাঁ। বেস কেসে আমরা কি বলেছিলাম, বেস কেস হবে সেটা যেটাতে হচ্ছে আমার ইনপুটের জন্য আউটপুট কি হবে সেটা জানা। ওকে, এখন আমাকে বলেন, কেউ যদি আমাকে ইনপুট হিসাবে এমন একটা ভ্যালু দিয়ে দেয় যেটা আসলে অ্যারের আউট অফ রেঞ্জ, ওকে, সেই ক্ষেত্রে আমার আউটপুট কি হওয়া উচিত? যেমন কেউ আমাকে একটা অ্যারে দিয়ে দিল, তারপরে ইন্ডেক্স নাম্বার বললো হচ্ছে 10। ওকে, 10 নাম্বার ইন্ডেক্স কি আছে এখানে? না স্যার, নাই। সেক্ষেত্রে আমার আউটপুট কি হওয়া উচিত, 0 না? কারণ আমি তো চাচ্ছি কি, তাহলে 10তম ইন্ডেক্স থেকে লাস্ট বাকি এলিমেন্ট গুলোর যোগফল, কিন্তু 10 তো এখনো আসেই নাই, তার মানে এই দিকের কোনো কিছু চাচ্ছি। এখানে কি আমার আউটপুট আছে? না স্যার। তাহলে এই কাজটা আমরা বেস কেস হিসাবে বলে দিতে পারি না যে আমার যদি ইন্ডেক্স নাম্বারটা কখনো অ্যারের লেন্থের সমান বা বড় হয়ে যায়, কারণ লেন্থের সমান মানে কি, এই যে এইখানে কোনো একটা ইন্ডেক্স, ওকে, সেক্ষেত্রে আমি জাস্ট কি বলে দিতে পারি, চোখ বন্ধ করে আমার এই সামেশনটা হচ্ছে 0, তাই তো? জি স্যার। তাহলে এইটাই আমরা এই কন্ডিশনটাই দিব যে ইফ ইন্ডেক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু লেন্থ অফ অ্যারে, বা অ্যারে লেন্থ, জাভা বা পাইথনে যেটাই বলি, ওকে, সেক্ষেত্রে আমি রিটার্ন করে দিব 0। কারণ এই অ্যান্সারটা তো আমার জানা, এটার জন্য তার কাউকে বলার দরকার নাই। ওকে, আচ্ছা, এখন এইটা যদি না হয় তখন হচ্ছে আমাকে এই রিকার্সিভ পার্টটুকুতে যেতে হবে, তাই না? আচ্ছা, এটা চাইলে আপনি এলস দিয়েও লিখতে পারেন, অথবা শুধুও লিখতে পারেন, কারণ এখানে আমি তো ইফ কন্ডিশনটা ট্রু হলে ও আসলে ফাংশনটা থেকে রিটার্নই হয়ে যাবে। ওকে, তো ওইখানে এলস হলে কি হবে সেটা আসলে চিন্তা করারই দরকার নাই। ওকে, সেই জন্য আমরা পরের লাইন থেকে ডিরেক্ট লিখতে পারি, আর আপনার যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে হয়তো এলস দিয়ে দিলেন। আচ্ছা, আমি এলস দিয়ে আপাতত লিখি, মেইন কোডে এলস লিখবো না, হ্যাঁ? তাহলে এলস হচ্ছে, এলস অর্থ কি, তাহলে আমার ইন্ডেক্স নাম্বারটা আসলে অ্যাকচুয়াল ইন্ডেক্স নাম্বারের মধ্যে থাকবে, 0 থেকে ওই লাস্ট ইন্ডেক্সের কোনো একটা ভ্যালু থাকবে। ওকে, এখন বলেন আমাকে, আমি কি পুরা যে ইন্ডেক্স নাম্বারটা দিবে আমি কি নিজে পুরা জিনিসটা সলভ করব? না স্যার। আমরা জাস্ট কি করেছিলাম বলেন তো, ওই ফার্স্ট পোর্শনটুকু বা ওই অংশটুকুর ভ্যালুটা আলাদা করে নিয়ে তার বাকি পার্টটুকুকে আবারও আরেকজনকে পাঠিয়েছিলাম যে তুমি এটার অ্যান্সার বা এটার সামেশন ক্যালকুলেট করে দাও, তাই না? তাহলে এখন ফার্স্ট পার্টটুকু আমি কোথায় পাবো, আমি তো ইন্ডেক্স থেকেই শুরু করছি। তাহলে ফার্স্ট এলিমেন্টটা আমি বেসিক্যালি পাবো হচ্ছে ওই অ্যারের ওই ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে, বা অততম ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে সেটা, তাই না? তাহলে আমি মনে করেন এখানে 7 আলাদা করে নিলাম, বা এরকম প্রবলেম হলে 20 আলাদা করে নিলাম, বা এরকম প্রবলেম হলে 10 আলাদা করে নিলাম। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি, এই বাকি পোর্শনটার জন্য সামেশন কারো একজনের কাছ থেকে আদায় করে নিয়ে আসা, তাই না? এখন কারো একজন তো দরকার নাই, আমি তো ওই যে অলরেডি একটা ফাংশন ডিজাইনই করছি, যেই ফাংশনে আমি অ্যারে আর ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলেও আমাকে ওই অ্যারের অততম ইন্ডেক্স থেকে বাকি এলিমেন্টগুলোর যোগফল বলে দেয়, তাই না? এটাই তো আমার ফার্স্ট ডেফিনেশন ছিল। ওকে, তাহলে আমি আসলে কি এই ফাংশনটাকেই কল করে ফেলতে পারি না? জাস্ট কি হয়ে যাবে, এখন ইন্ডেক্স নাম্বারটা আমার এখন যেই পজিশন আছে তার পরের পজিশন থেকে ভ্যালুগুলোর তো আমি যোগফল বের করতে চাচ্ছি, তাহলে ইন্ডেক্স নাম্বার হয়ে যাবে ইন্ডেক্স নাম্বারের সঙ্গে 1 বেশি। ওকে, তাহলে এই যে বাকি এলিমেন্টগুলোর যোগফল, ওকে, সেটাকে আমি বললাম রেস্ট সাম, বা সাম অফ দ্য রেস্ট এলিমেন্ট। ওকে, কি করব, এই ফাংশনটাকেই কল করব, ক্যালকুলেট সাম
সেম ওই অ্যারেটাতেই আমরা খুঁজতে চাচ্ছি। জাস্ট কি হয়ে যাবে, এখন ইন্ডেক্স নাম্বারটা 1 বেড়ে যাবে। ওকে, তাহলে কিভাবে এই ফাংশনটা আমাকে ওই বাকি এলিমেন্টগুলোর যোগফল দিয়ে দিবে। এখানে আমার ওই ইন্ডেক্সের ভ্যালুটার যোগ আছে, তাহলে এই দুইটাকে আমি যদি যোগ করি তাহলে আসলে কি ওই ইন্ডেক্স থেকে বাকি এলিমেন্টগুলোর যোগফল পেয়ে গেলাম। এটাই তো আমার ফাইনাল আউটপুট বা এক্সপেক্টেড আউটপুট। ওকে, তাহলে সেটাকে আমি রিটার্ন করে দিই, ফার্স্ট প্লাস রেস্ট সাম, এই আর এস টি, ফার্স্ট প্লাস রেস্ট সাম। বুঝেছি। হ্যালো। স্যার রিটার্নে স্যার যে রিকার্সিভ কলটা একবার একটু বুঝুন, আমি বুঝি নাই। রিটার্নে কিন্তু কোনো রিকার্সিভ কল করি নাই। রিটার্নে জাস্ট ফার্স্ট এলিমেন্টটা তো এই ভ্যারিয়েবলে রাখছিলাম, বুঝছি বাকি বুঝছি। এলিমেন্টগুলোর যোগফল তো এখানে রাখছিলাম বা এখানে পেলাম। এই যে যেহেতু এই ফাংশনটাকে কল করছিলাম, এই ফাংশনটা রিটার্ন করবে আমরা ধরে নিচ্ছি বাকি এলিমেন্টগুলোর যোগফল। তাহলে এই ফার্স্ট এলিমেন্ট আর বাকি এলিমেন্টগুলোর যোগফলকে যদি একসঙ্গে যোগ করি তাহলেই তো আমি সবগুলো এলিমেন্টের যোগফল পেয়ে যাব। বুঝেছি। আচ্ছা স্যার, বাকি এলিমেন্ট গুলার যোগফল মানে কোথায় করতেছি আমরা? এখানে তো মানে আলাদা কোনো সাম ভ্যারিয়েবল রাখা লাগবে নাকি কোথাও যোগ করার জন্য, মানে না, প্লাস? আলাদা কোনো সাম ভ্যারিয়েবলই লেখা লাগবে না, কারণ আচ্ছা এই রিটার্নে জিনিসটা প্লাস আসলে করতেছি এই একটু, জন্য না? হ্যাঁ এই জিনিস, হ্যাঁ রিটার্নে প্লাস করছি এই জন্য, হ্যাঁ মানে আচ্ছা এই আচ্ছা আচ্ছা। জিনিসটা আসলে একটু আহ, মানে সেন মাইন্ডে চিন্তা করাটা একটু কমপ্লিকেটেড মনে হবে ইনিশিয়ালি, যে আমরা তো কোথাও যোগ করছি না বা কিছু না, হ্যাঁ। কিন্তু মানে রিকারশনে আপনি যত সিম্পল ওয়েতে চিন্তা করতে পারবেন তত জিনিসটা ইজিয়ার হবে, হ্যাঁ। আপনি যত কমপ্লিকেটেড চিন্তা করতে যাবেন তত দেখবেন যে জিনিসটা কমপ্লেক্স মনে হচ্ছে। আপনার জাস্ট দুইটা কাজ, বা আমি রিকারশনে দুইটা কাজ করি। একটা হচ্ছে প্রথমেই এই ফাংশনটা কি কাজ করে সেই ডেফিনেশনটা ফিক্সড করে নেই, এবং আমি ধরে নেই যে এই ফাংশনটা এই কাজ করবে। কিভাবে করবে এটা নিয়ে আমার চিন্তা পড়ে। তারপরে আমি হচ্ছে বেস কেসটা ডিজাইন করি, বেস কেসটা তো ইউজুয়ালি সহজ থাকে। আর ভিতরে হচ্ছে আমি এই ছোট প্রবলেমটা কিভাবে সলিউশন করার চেষ্টা করছি সেইটা দেখার চেষ্টা করি। তাহলে ছোট প্রবলেমটা কিভাবে করেছিলাম, আমি ফার্স্ট পার্টটুকু ভাগ করে আলাদা করে নিয়েছিলাম, আমি এই ফার্স্ট পার্টটুকু আলাদা করে নিলাম। তারপরে আমি যে বললাম যে আমি তো বিশ্বাস করে নিয়েছি যে একে যদি আমি একটা অ্যারে আর ইন্ডেক্স নাম্বার দিয়ে দেই ও আমাকে যোগফলটা রিটার্ন করবে। তাহলে ওই বিশ্বাসের উপর বেস করে বলতে পারেন আমি হচ্ছে আবার এই বাকি পার্টটুকুর জন্য ওই ফাংশনটাকেই কল করলাম। ওকে, তাহলে বাকি পার্টটুকু আমাকে রিটার্ন করে দিল। এখন হচ্ছে আমি ফার্স্ট পার্টটুকু আর বাকি পার্টটুকুর যোগফলটা রিটার্ন করলাম, কারণ আমি তো এই ইন্ডেক্সটা থেকে পুরা মানে পুরা অ্যারেটার যোগফল চাচ্ছি। বুঝেছি। জি স্যার। যদি এই কোডটা একটু কমপ্লিকেটেড লাগে আমার সাজেশন থাকবে আমরা শুরুর দিকে যে কয়েকটা কোডই দেখব একটু ট্রেস করা, দ্যাট ইজ একটা ছোট অ্যারে নিয়ে আপনি জাস্ট এই কোডটুকুকে ট্রেস করার চেষ্টা করবেন। ওকে, এখন বলেন এটা কি কোড দেখানো লাগবে? স্যার আরিয়া, রিকারশনে হ্যাঁ বলেন। স্যার কোডটা দেখা দিলে ভালো হয়। আচ্ছা আমি তাহলে জাভাতে দেখাই, কারণ আসলে সেম জিনিস সবগুলো। একটু দাঁড়ান। কারণ পাইথনের কোড আসলে অলরেডি লিখেই ফেলেছি বলা যায়। আহ, এ,
ওকে, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সরাই ফেলি, সরাই ফেলি। আচ্ছা, আমরা একটা জাভা কোড সেভ করব। আমরা দিই, ফাইলটার নাম হচ্ছে, এই মেইন বড় হাতের না ছোট হাতের যেন? স্যার স্যার ছোট ছোট হাতের। জিএস। ওকে, আচ্ছা, যারা পাইথনের আছি কিছু বুঝতেছি না আপাতত বোঝার দরকার নাই, এখানে জাস্ট বলতে পারেন যে আমরা ড্রাইভার কোড গুলো লিখি না, এইখানে আসলে এই পোর্শনটুকুতে আসলে ড্রাইভার কোডটুকু লিখতে হয়। হুম। আর আমরা এখন যেহেতু ফাংশন একটা তৈরি করতে চাচ্ছি, এসে আমরা পাবলিক, আচ্ছা আমাদের ফাংশনের নাম ছিল কি, দেখি কি নাম ছিল যেন, ক্যালকুলেট সাম, তাই না? আচ্ছা, পাইথনের ক্ষেত্রে তো আমাকে রিটার্ন টাইপ বলে দিতে হয় না যে আসলে কি রিটার্ন করবে। ওকে, কিন্তু জাভাতে আমাকে বলে দিতে হয় যে ও এই ফাংশনটা সমস্ত ক্যালকুলেশন শেষে রিটার্ন আসলে কি করবে, কি একটা স্ট্রিং রিটার্ন করবে, নাকি একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, নাকি একটা ক্যারেক্টার রিটার্ন করবে, নাকি একটা বুলিয়ান ভ্যালু ট্রু ফলস রিটার্ন করবে, সেটা বলে দিতে হয়। ওকে, তাহলে আমরা এখানে তো আসলে কি একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে চাচ্ছি, যে আমাদের এলিমেন্টগুলোর যোগফল ক্যালকুলেট করে ওই যোগফলটা রিটার্ন করবে। ওকে, সেই জন্য আমরা তাহলে এই রিটার্ন টাইপটা বলে দিলাম ইন্টিজার। এরপরে লিখতে হয় ফাংশনের নাম, ক্যালকুলেট সাম। ওকে, এরপরে আমরা দেখেছি এ কি একটা অ্যারে আর একটা ইন্ডেক্স নাম্বার নিচ্ছিল, তাই না? এখন এটাও সেম, পাইথনের ক্ষেত্রে আপনি জাস্ট অ্যারে আর ইন্ডেক্স এই দুইটা নিয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু জাভার ক্ষেত্রে আমাকে টাইপটা বলে দিতে হয় যে আমি যে এই ভ্যারিয়েবলের নামটা দিলাম এটা কি টাইপের। ওকে, এটা বেসিক্যালি কি একটা ইন্টিজার অ্যারে টাইপের, তাই না? তো এটাকে আসলে এইভাবে বোঝায় যে এটা হচ্ছে একটা অ্যারে টাইপের, যেটা এইভাবে এই থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাই, এবং আমরা আরেকটা বুঝাই যে এই অ্যারেটার এলিমেন্ট গুলো হচ্ছে ইন্টিজারের মতো। ওকে, এখানে যদি আপনি ক্যারেক্টার দিতেন তাহলে আমরা বলতাম এটা একটা অ্যারে টাইপের, কিন্তু এখানকার এলিমেন্ট গুলো হচ্ছে ক্যারেক্টারের মতো বা ক্যারেক্টার। ওকে, তাহলে এটা গেল ফার্স্ট। আর এরপরে হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্সটাও কি একটা ইন্টিজার টাইপের ডাটা। ওকে, যেটা দিয়ে আমরা ইন্ডেক্স নাম্বারটা বুঝবো। ওকে, এরপরে বাকি বাকিটুকু সেম। আমরা কি বলেছিলাম, দুইটা আমাদের বেস কেস আর হচ্ছে রিকার্সিভ পার্ট, রিকার্সিভ কল। ওকে, তাহলে বেস কেস আমরা কি দেখেছিলাম, ইফ, আচ্ছা ইন্ডেক্স নাম্বারটা যদি গ্রেটার অর ইকুয়াল কি হয়, আচ্ছা এখানে তো লেন অফ, নাকি এআরআর ডট লেন্থ দিতে হবে, আর ইয়া, স্যার ARR ডট লেন্থ আচ্ছা, ব্র্যাকেট। ওকে, আচ্ছা,
তো যেটা হচ্ছে আমরা পাইথনে যেমন লেন অফ অ্যারে দিলে লেন্থটা পাই, এখানে একটু ডিফারেন্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যারের নাম ডট লেন্থ আর ব্র্যাকেট এইভাবে দিলে ওই যে আমাদের কাইন্ড অফ স্যার, 2D। সরি স্যার, ব্র্যাকেট না, এটা অ্যারে তো, স্ট্রিং এর আচ্ছা আচ্ছা ব্র্যাকেট থাকে। আচ্ছা, ওখানে মানে কি বলে 2D অ্যারেতে যেমন আমরা শেপ দিলে পেতাম, এখানে তাহলে কাইন্ড অফ এরকম যে লেন্থ ডট লেন্থ দিলে আমি লেন্থটা পাই। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে কি লেন্থটা যদি ইন্ডেক্সের সমান বা বড় হয়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের ক্যালকুলেট করার কিছু নাই, কারণ ইন্ডেক্সটা আসলে আউট অফ রেঞ্জ হয়ে গেছে। ওকে, সেক্ষেত্রে আমি রিটার্ন করে দিব 0। ওকে, এরপরে এলস বা ডিরেক্ট আপনি এখানে রিকার্সিভ কলটা করতে পারেন। রিকার্সিভ সেকশনে আমরা তিনটা কাজ করেছি, একটা হচ্ছে ফার্স্ট এলিমেন্টটা বের করে নিয়ে আসছি। তাহলে এখানেও সেম, পাইথনে হলে আমি জাস্ট ফার্স্ট লিখে বলতাম অ্যারে অফ আই, সরি অ্যারে অফ জিরো, সরি 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 জিরো না তো, ওই ইন্ডেক্স নাম্বারটা, তাই না, অ্যারে অফ ইন্ডেক্স। ওকে, কিন্তু জাভার ক্ষেত্রে আমাকে বলে দিতে হয় যে তুমি যে ফার্স্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়ে আসলা, এই ভ্যারিয়েবলটার ডাটা টাইপ কিরকম। তো ভ্যারিয়েবলটা কি, এটাও তো একটা ইন্টিজার। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম রেস্ট সাম, মানে বাকি এলিমেন্ট গুলোর যোগফল। সেটার জন্য আমরা কি করছি আবারও এই ফাংশনটাকেই কল করছি। ওকে, ওই সেম অ্যারেতেই সেম অ্যারেরই এলিমেন্ট গুলোর যোগফল চাই, তাহলে আমরা সেম অ্যারেটাকেই পাঠাচ্ছি, জাস্ট আমি যে ইন্ডেক্সটা এখানে ইনপুট হিসাবে নিয়েছিলাম, এখানে বেসিক্যালি তার পরের ইন্ডেক্স থেকে এলিমেন্ট গুলোর যোগফল চাচ্ছি, তাই না, তাহলে ইন্ডেক্স প্লাস 1। ওকে, এবং এখানেও সেম, এই যে রেস্ট সাম যে একটা ভ্যারিয়েবল নিলাম, জাভাকে বলে দিতে হবে যে আচ্ছা এই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা ইন্টিজার, তাই না। কারণ বেসিক্যালি কি দেখেন তো, এই যে ক্যালকুলেট সামে আমার বাকি এলিমেন্ট গুলোর যোগফল ক্যালকুলেট হয়ে এই ভ্যারিয়েবলটাতে আসবে। ওকে, এবং তাহলে কি যোগফলটা কি হবে, একটা ইন্টিজার টাইপেরই তো হবে, ইন্টিজার ভ্যালুগুলোর যোগফল তো ইন্টিজারই হওয়ার কথা। ওকে, তাহলে এই যে এটাকে রাখলাম, ফাইনালি আমাদের কাজ শেষ। এখন আমরা এই ফার্স্ট এলিমেন্ট আর বাকি এলিমেন্ট গুলোর যোগফল রিটার্ন করে দেব। ফার্স্ট আর প্লাস, রেস্ট সামে কি হচ্ছে, ফার্স্ট প্লাস রেস্ট সাম হতো না? না সেটা তো এই যে আমরা এখানেই করে ফেলছি। আচ্ছা। ওকে, দেখেন এটাকে কিন্তু আরো ছোট করা যায়, কিরকম করে বলেন তো। ফার্স্ট ইন্ডেক্সটা তো আমি অ্যারের ইন্ডেক্সেই পাচ্ছি, তাহলে এই ফার্স্ট ভ্যারিয়েবলটা না নিয়ে আমি ডিরেক্ট এখানে অ্যারের ইন্ডেক্সের ভ্যারিয়েবল ভ্যালুটা বসায় দিতে পারি। তাহলে কি হবে, আমার এই লাইনটাকে আমি বাদ দিতে পারবো। ওকে, এরপরে দেখেন এই রেস্ট সামটা আমি আসলে কিভাবে পাচ্ছি, এই ক্যালকুলেট সাম অফ অ্যারে এই ফাংশনটাকে কল করে। ওকে, তাহলে এটাও সেম, আমি এখানে সেভ করে না রেখে ডিরেক্ট এখানে কল করতে পারি। ওকে, দুইটাও আসলে সেম, তখন এই লাইনটুকুও লাগবে না। তার মানে আমার পুরা কোডটা হবে বেসিক্যালি এরকম 2 লাইনের বা 3 লাইনের। ওকে, তাহলে এটা হচ্ছে আমার তাহলে এই ক্যালকুলেট সাম ফাংশনটা। হুম, এখন আমরা ওই ড্রাইভার কোডে যেমন, বা ড্রাইভার কোড ফাংশন পার্টটুকুতে আমরা কল করতাম ওই ফাংশনটাকে, এখানেও সেম করি, তাহলে আগে একটা অ্যারে তৈরি করে নেই, ইন্টিজার। স্যার, পাবলিক স্ট্যাটিক ভয়েড সবগুলো ছোট হাতের হবে। আচ্ছা, আচ্ছা, অ্যারেটা তো এইভাবে তৈরি করতে হয় না, জি স্যার। এখানে এলিমেন্ট গুলো দিব, তাই তো। জি স্যার। কি যেন ছিল, আচ্ছা আমি আবার র্যান্ডমলি দিই 7, 10, 20, 30, 25, 33, 91। এরপরে আমরা হুম, তাহলে কি এই ফাংশনটাকে কল করলেও আমাকে রিটার্ন করবে টোটাল সাম। ওকে, তাহলে এই ফাংশনটাকে কল করি, ইনপুট হিসাবে কি দিব, এই অ্যারেটা। এবং আমি যখন ইনিশিয়ালি কল করছি তখন তো আমি আসলে পুরাটার সাম চাচ্ছি, তাহলে এখানে ইন্ডেক্স নাম্বারটা আসলে কি দেওয়া উচিত, 0।
তাহলে এই 0 দিয়ে কল করি। ওকে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে কি, এই যে আমাকে সামটা বলবে সেটা তো কোনো একটা ভ্যারিয়েবলে সেভ করতে হবে অথবা প্রিন্ট করতে হবে। ওকে। তাহলে এসে আমি প্রিন্টই করি আর আলাদা কোনো ভ্যারিয়েবলে সেভ না করি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। হ্যাঁ, পাইথনে যেমন জাস্ট প্রিন্ট লিখলেই হয়ে যায়, এখানে আমাদের এরকম একটু বড় অনেক কিছু লিখে তারপরে ব্র্যাকেটের মধ্যে যেটা আমরা প্রিন্ট করতে চাই সেটা দিতে হয়। ওকে, তাহলে আমাদের পুরা কাজটা শেষ। এটা হচ্ছে আমাদের সেই রিকার্সিভ ফাংশনটুকু, এটা বেসিক্যালি জাস্ট 3 লাইনের। আর এখানে হচ্ছে আমাদের ড্রাইভার কোড। কি করলাম, একটা অ্যারে তৈরি করে জাস্ট এই ফাংশনটা কল করলাম আর আউটপুটটা প্রিন্ট ফাংশনের ভিতরে দিয়ে দিলাম যেন আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি আউটপুটটা কি আসে। ওকে, এখন যদি একটু কম্পাইল করি। আচ্ছা, কম্পাইলে কি আসে আমি এই ইরোরটা বুঝি না। ডট ক্লাস ফাইলস, আচ্ছা রান করে যাবে কি? আচ্ছা, এখানে কম্পাইল করি তাহলে। জাভাতে কম্পাইল, টার্মিনালে কম্পাইল করা হচ্ছে জাভা সি দিয়ে হচ্ছে আমার ওই ফাইলটার নাম। আচ্ছা, তার আগে এই ফোল্ডারটাতে যাই। রিকারশন জাভা সি, তারপরে আমার ফাইলটার নাম ছিল রিকারশন ডট জাভা, তাই না? হ্যাঁ, এই যে রিকারশন ডট জাভা, রিকারশন ডট জাভা। আচ্ছা, এখানে বলছে একটা ইরর আছে, হচ্ছে ফ্রম এ স্ট্যাটিক কনটেক্সট। কি করছি, কোথায় প্রবলেম হয়েছে ফারিয়া, বলেন। স্যার এই, মেইন মেথডটা হচ্ছে স্ট্যাটিক মেথড, ওটা থেকে নন স্ট্যাটিক মেথড কল করা যায় না। আচ্ছা তাহলে এখানে স্ট্যাটিক করে দিতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, পাইথনের মানুষজন এই অংশটুকু না বুঝলেও চলবে আপাতত। হ্যাঁ, এগুলো বলতে পারেন জাভার কিছু এক্সট্রা বার্ডেন। আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে বেসিক্যালি কম্পাইল হয়ে গেছে। এখন আমরা যদি রান করে দেখতে চাই তাহলে লিখবো জাভা অ্যাপ্লিকেশন। ওকে, দেখেন আমাদের আউটপুট আসছে 199। হুম, অ্যাকচুয়ালি মনে হয় এই ভ্যালুগুলোকে যোগ করলেও 199 আসবে। বলেন, এই জাভার কোডটা আমরা এখন পাইথনে লিখতে পারবো না? জাস্ট কি, ডেফ ফাংশনের নাম অ্যারে ইন্ডেক্স নাম্বার, যদি বড় হয় লেন্থের রিটার্ন 0, আদারওয়াইজ ওই ইন্ডেক্সের ভ্যালু, আর বাকি অংশটুকুর জন্য এই লাইনটুকু। ওকে, এই জন্যই আমরা বলি যে আসলে এটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, কারণ আপনি জাভাতে লিখেন আর পাইথনে লিখেন জিনিসটা কিন্তু মানে কি বলা যায়, লজিক গুলো আসলে সেম কাইন্ড অফ। বুঝেছি। হ্যালো। ইয়েস স্যার। জি স্যার। ওকে, এখন দেখেন এইটাকে আমি একটু মডিফাই করতে পারি। কিরকম, আমি বলতে পারি যে আচ্ছা আমি এখানে জাস্ট অড এলিমেন্ট গুলোর যোগফল চাই। ওকে, তখন কি হয়ে যাবে, আমার এই ফাংশনের ডেফিনেশনটাও সেম চেঞ্জ হয়ে যাবে। আমরা বলবো কি, যে এই ক্যালকুলেট সামে আমরা একটা অ্যারে ইনপুট হিসাবে দিব, ইন্ডেক্স ইনপুট হিসাবে দিব সেম, কিন্তু এ যখন রিটার্ন করবে তখন জাস্ট অড এলিমেন্ট গুলোর যোগফল রিটার্ন করবে। ওকে, আর এইখানে তখন চেঞ্জটা কোথায় হবে, এখানে তো সেম বেস কেসটা, যে আমার যদি ইন্ডেক্স নাম্বার লেন্থের চেয়ে বড় হয়ে যায় রিটার্ন করো 0, কারণ আমাদের আউট অফ রেঞ্জ। এইখানে আমরা যেই ফার্স্ট এলিমেন্টটা বা ওই যে ইন্ডেক্সটা আমাকে দিয়েছে সেই ইন্ডেক্সের এলিমেন্টটাকে আলাদা করে নিয়ে চোখ বন্ধ করে যোগ করে দিচ্ছিলাম না? যে আমার 7 থাকলেও আমি 7 আলাদা করে এই ভ্যালুটার সঙ্গে বা বাকি এলিমেন্টগুলোর যোগফলের সঙ্গে যোগ করছিলাম। আবার যদি আমাকে 10 পর্যন্ত বের করতে বলে তবুও আমি 10টাকে আলাদা করে 20 পর্যন্ত বাকি এলিমেন্টগুলোর যোগফল বের করছিলাম, তাই না?
কিন্তু এখন তো আমরা চাচ্ছি যে আমরা শুধু অড এলিমেন্ট গুলোর যোগফল বের করব। ওকে, তার মানে এই যে আমরা যে এলিমেন্টটাকে আলাদা করে নিলাম এই অ্যারে অফ ইন্ডেক্সে, ওকে, সেই এলিমেন্টটাকে আমরা এখন যোগ করার আগে চেক করে দেখবো যে এটা কি অড নাকি ইভেন। যদি অড হয় তখন অ্যাকচুয়ালি বাকি অংশটুকুর সঙ্গে যোগ করব, আর যদি অড না হয় তখন হচ্ছে ওকে আর যোগ করব না। বুঝেছি? তাহলে এখানে পুরো জিনিসটা কি হবে, জাস্ট দুইটা কন্ডিশন, যে ইফ নট টু ইজ ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে আমি রিটার্ন করে দিব হচ্ছে ওটাকে যোগ করব, কারণ আমরা দেখ, সরি, নট টু ইজ ইকুয়াল টু 1। ওকে, দ্যাট মিনস এটা আসলে অড, তাহলে আমি যোগ করে দিয়ে সেটাকে রিটার্ন করে দিব। আর যদি অড না হয়ে ইভেন হয়, দ্যাট ইজ এলস, সেক্ষেত্রে আমি কি রিটার্ন করব? সেক্ষেত্রে কি আর আমি এটাকে যোগ করব না তো, তাই না? কারণ এ তো নিজে ইভেন, ইভেন নাম্বার তো আমরা যোগ করতে চাই না, আমরা জাস্ট বাকি অংশটুকুর জন্য যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা যোগ করে দিব। আচ্ছা, অড নিব নাকি ইভেন নিব? আচ্ছা, অড দিয়েই করে দেখি। তাহলে আবারও ইয়েটাকে রান করি। ওকে, তাহলে দেখেন অডে এখন আসছে 169। হ্যাঁ, দ্যাট মিনস এই 10, 30 এই দুইটা বাদ চলে গেছে, তাহলে 199 থেকে 30 বাদ গেলে তো 169 নিয়ে আসবে। এই, বুঝেছি। হ্যালো, জি স্যার। বাকিরা? ইয়েস স্যার। ওকে, এখানে তাহলে আমরা অড এলিমেন্টের যোগফল বের করলাম, ইভেন এলিমেন্টের যোগফলও বের করতে পারবো। ওকে, তাহলে কি করব, জাস্ট এখানে চেকটা দিব যে এটা ইভেন কিনা। যদি ইভেন হয় তাহলে অ্যাকচুয়ালি যোগ করব, আর ইভেন না হলে যোগ করব না। ওকে, আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে ওকে, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কেউ যদি আমাকে এই অ্যারেটা থেকে ম্যাক্সিমাম এলিমেন্টটা বের করতে বলে, তাহলে কিভাবে বের করব দেখেন। তখন কি করব, আমরা এই ফাংশনের ডেফিনেশনটা চেঞ্জ করে দিব। আমরা বলবো কি, যে এই ফাংশনটা ইনপুট হিসাবে না একটা অ্যারে আর একটা ইন্ডেক্স নাম্বার। ওকে, এবং আউটপুট কি দেয়, ওই ইন্ডেক্স থেকে বাকি ডান দিকে যতগুলো এলিমেন্ট আছে তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা। ওকে, তাহলে এটা এখন হয়ে যাবে ক্যালকুলেট হয়তো ম্যাক্স, ক্যালকুলেট ম্যাক্স। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি করেছিলাম, ওই এলিমেন্টটাকে আলাদা করে নিয়ে বাকি অংশটুকুর যোগফল বের করে তারপরে এটাকে যোগ করছিলাম। এখন হচ্ছে উল্টাটা, আমি ওই এলিমেন্টটাকে আলাদা করব, তারপরে বাকি অংশটুকুর জন্য আবার ওই ক্যালকুলেট ম্যাক্স ফাংশনটা কল করব। ওকে, এবং ক্যালকুলেট ম্যাক্স ফাংশনটা আমাকে কি দেয়, ওই বাকি অংশটুকুর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমাকে দিয়ে দিবে। এরপরে আমার কাজ কি তাহলে, এই বাকি অংশের মধ্যে ম্যাক্সিমাম আর আমার নিজের যে এলিমেন্ট সেই দুইটাকে চেক করে দেখা যে আসলে কে ম্যাক্সিমাম, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই তো আমার ম্যাক্স। বুঝেছি কি না, একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে? আচ্ছা, যদি কমপ্লিকেটেড লাগে আমি দাঁড়ান আরেকবার একটু খাতায় চলে যাই। এটিস আমার কাছে কি কি যেন ছিল, 7, 10, 7, 10, 20। আচ্ছা, ছোট নেই, হ্যাঁ, লেটস এখানে দিলাম 13, 15, তারপরে 99।
হুম, তাহলে কেউ যদি আমাকে বলে যে এই অ্যারেটার মধ্যে ম্যাক্স এলিমেন্ট খুঁজে বের করো, আমরা যেমন যোগফলগুলো বের করেছিলাম কিভাবে, 7কে আলাদা করে নিয়ে বাকি অংশটুকু আরেকজনের দ্বারাই করায় নিছিলাম, এখানেও সেম। আমরা 7কে আলাদা করে নিয়ে বলবো তুমি বাকি অংশটার ম্যাক্সিমাম এলিমেন্টটা আমাকে বের করে দাও। ওকে, 10, 20, 13, 50, 99। কেন? কারণ এই যে আমাকে যখন বাকি অংশের ম্যাক্সিমাম এলিমেন্টটা কেউ বলে দিবে, আমার কাজ হচ্ছে তখন কি, এই 7 আর বাকি অংশের ম্যাক্সিমাম এই দুইটার মধ্যে কম্পেয়ার করলেই হয়ে যাচ্ছে না? আমি যদি দেখি যে এইখানে যেই ভ্যালুটা আছে সেটাই বাকি অংশের যেই ম্যাক্সিমাম তার চেয়েও বড়, তাহলে তো বাই ডিফল্ট বলে দিতে পারি এ আসলে পুরা অ্যারেটার মধ্যেই বড়। ওকে। আর এটা যদি ছোট হয় তাহলে তো এমনি ছোট, তার মানে এই অ্যারেতে বাকি অংশের মধ্যে যেটা ম্যাক্সিমাম পাইছিলাম সেটাই আসলে সবার মধ্যে ম্যাক্সিমাম। ওকে। তারপরে এখান থেকেও আবার সেম, এই 10টাকে আলাদা করে নিয়ে বলবে হচ্ছে, ও আচ্ছা, এখানে 99টা না রাখি, তাহলে এক্সাম্পলটা ইজি হয়ে যাবে। আমরা একটু কমপ্লিকেটেডই রাখার চেষ্টা করি। ওকে, তাহলে 10টাকে আলাদা করে নিয়ে এ হচ্ছে এই 20, 13 আর 15-এর জন্য আবার আরেকজনকে বলবে। ওকে, ও আবার এই 20টাকে আলাদা করে নিয়ে 13 আর 15-এর জন্য বলবে। ও আবার 13টাকে আলাদা করে নিয়ে শুধু 15-এর জন্য বলবে। ওকে, ও ওই 15টাকে আলাদা করে নিয়ে আউট অফ ইন্ডেক্স বলবে। আর আউট অফ ইন্ডেক্স বললে আমরা তো বলেই দিচ্ছি, সেটার ক্ষেত্রে আমরা হয়তো রিটার্ন করব 0 বা নেগেটিভ কোন একটা বলে, আপাতত 0ই ধরি। ওকে, তাহলে দেখেন এ আমাকে রিটার্ন করবে 0, আর আমার নিজের কাছে আছে হচ্ছে এখন 15। তাহলে এখানে আমি বেসিক্যালি কি করব, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবো যে 0 বড় নাকি 15 বড়। তাহলে দেখলাম এই দুইটার মধ্যে আসলে 15 বড়। ওকে, তাহলে আমি 15 রিটার্ন করে দিব একে। ওকে, এরপরে আমি দেখতে পাচ্ছি এই এই ঘরে যখন আসছি, একে আমি বলছি যে 13 আমার আলাদা করে রেখেছিলাম, আর এই বাকি অংশটুকুর জন্য যে কল করেছিলাম সে আমাকে রিটার্ন করছে 15। তাহলে আমি বাকি অংশটুকুর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 15 আর আমার নিজের ভ্যালু হচ্ছে 13, এই দুইটাকে আবার কম্পেয়ার করে দেখবো। কম্পেয়ার করে দেখলাম যে আচ্ছা অ্যাকচুয়ালি 15ই বড়। তাহলে এই 15টা হচ্ছে এইখানে রিটার্ন করে দিব। এখানে গিয়ে দেখবো যে আচ্ছা আমি 20টাকে আলাদা করে রাখছিলাম, আর এই বাকি অংশটুকুর জন্য যেটা ম্যাক্সিমাম সেটা বেসিক্যালি আসছে 15। তাহলে এই 20 আর 15 এর মধ্যে কম্পেয়ার করে আমি বলবো বেসিক্যালি 20টাই বড়। তাহলে আমি 20 রিটার্ন করে দিব। এরপরে এই 20, তাহলে বাকি মানে এই অংশটুকুর ম্যাক্সিমাম হচ্ছে 20 আর আমি আলাদা করে রাখছিলাম 10। তাহলে এখানেও কম্পেয়ার করে দেখতে পাচ্ছি আমার ভ্যালুটা অ্যাকচুয়ালি বড় হচ্ছে 20। তাহলে এখান থেকেও 20 রিটার্ন করব। ফাইনালি যখন এখানে আসব, তাহলে এই অংশটুকুর ম্যাক্সিমাম হচ্ছে 20 আর আমি আলাদা করে রেখেছিলাম 7। তাহলে আবারও কম্পেয়ার করে দেখছি যে ওভারঅল ম্যাক্সিমাম আসলে 20। তাহলে আমি ফাইনাল রিটার্ন করব হচ্ছে 20। বুঝেছি? হ্যালো। জি স্যার। ওকে, তাহলে জাস্ট, তাহলে কি হবে এখানে আমার, মানে কি বলে, আমার এই কোডে চেঞ্জটা কোথায় আসবে? এই আমি বাকি অংশটুকুকে যে যোগ করতাম এটা যোগ না করে বেসিক্যালি কম্পেয়ার করব যে আমার এক্সিস্টিং বা বাকি অংশটুকুর যেই ম্যাক্সিমাম আর আমার আলাদা করা যেই ভ্যালুটা সেই দুইটার মধ্যে আসলে ম্যাক্স কোনটা। ওকে, তাহলে রিটার্ন 0 করলাম। এখন তাহলে আমরা, আচ্ছা তাহলে এখানে একটু আলাদা করে ভ্যারিয়েবলই রাখি, না হলে একটু কল করা লাগবে। হ্যাঁ, তাহলে আমি ফার্স্টটাকে আলাদা করে রাখলাম অ্যারে অফ ইন্ডেক্স। ওকে, আর রেস্ট পার্টটুকুতে রাখলাম হচ্ছে বাকি অংশটার ম্যাক্সিমাম। ওকে, এখানে ইন্টিজার। ওকে, তাহলে ম্যাক্সিমাম কিভাবে পাবো, এই বাকি অংশটুকুর জন্য কল করব ক্যালকুলেট ম্যাক্স অ্যারে ইন্ডেক্স প্লাস
ওয়ান। তাহলে রেস্টে থাকবে আমার বাকি অংশটুকুর ম্যাক্সিমাম, ফার্স্টে থাকবে হচ্ছে আমার প্রথম পার্টটুকু। ওকে, এখন আমার টোটাল ম্যাক্সিমাম বেসিক্যালি কি এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, তাহলে সেই ক্যালকুলেশনটাই বা সেই কন্ডিশনটা আমি চেক করে দেখি যে ইফ ফার্স্ট ইজ গ্রেটার দেন রেস্ট, মানে রেস্টের ম্যাক্স, তাহলে রিটার্ন করো হচ্ছে ফার্স্ট। আর আদারওয়াইজ রিটার্ন করো হচ্ছে রেস্ট। আবার এটাকে একটু কম্পাইল করে দেখি। আচ্ছা, এরর আসছে কেন? রিটার্ন বানান ভুল লিখেছি হচ্ছে এখানে। ওকে, কম্পাইল হয়েছে, এখন যদি রান করি। ওকে, তাহলে দেখেন টোটাল ম্যাক্সিমাম আসছে 91। আচ্ছা, দেখি আমরা 91 কে যদি এইদিকে লেটস সে 200 দিয়ে দিই, তাহলে আসা হচ্ছে 200, তাই না? দেখেন 200 চলে আসছে। বুঝতে পারছি কি জিনিসগুলো? আমার মনে হয় একটু কমপ্লিকেটেড লাগছে, তাই না? হ্যালো? Yes, sir. কি কমপ্লিকেটেড লাগছে না বুঝতে পারছি কোনটা? স্যার Sir, রিকারশন complicated বুঝতে লাগছে। পারছি, কিন্তু হচ্ছে বাইনারি ট্রিতে কিভাবে ইমপ্লিমেন্ট করব আজকে যে ল্যাবে দেখাইছি কিছুই বুঝিনি। ওকে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ওটা তো আমরা যাবই। হ্যাঁ, আমাদের রিকারশন বোঝাটাই ইম্পর্টেন্ট। হুম। আচ্ছা, যদি বুঝি তাহলে আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট দিন বেসিক্যালি আমরা তাহলে ওই অ্যাকচুয়ালি রিকারশন ইউজ করে কিভাবে বাইনারি ট্রিতে প্রবলেমগুলো সলভ করে সেটার কয়েকটা কোড হয়তো হাতে কলমে দেখবো। হুম। তো আপনাদের কাজ কিন্তু একটু বাড়বে, সেটা হচ্ছে এই রিকারশন জিনিসটাই এরকম, আমি যদি আপনাদের 2 4 5 ঘন্টার লেকচারও নেই, খুব বেশি লাভ হবে না যতক্ষণ না আপনাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং আসবে। হ্যাঁ, আর এই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে আপনি যত বেশি রিকার্সিভ